আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্রমাগত উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে থাকে। জিয়াউর রহমানের স্বাধীন পররাষ্ট্রনীতি, ভারতের প্রভাব থেকে সরে আসা এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক ভারসাম্য পরিবর্তনের কারণে ভারত, বিশেষ করে তাদের গোয়েন্দা সংস্থা রয়ের কাছে জিয়াউর রহমান একটি হুমকি হিসেবে বিবেচিত হয়েছিল। জিয়াউর রহমান ভারতের প্রভাব থেকে সরে এসে চীন, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর সাথে সম্পর্ক গড়ে তোলেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে বহুমুখী করে তোলেন, যা ভারতের জন্য উদ্বিগ্ন হয়ে দাঁড়ায়। জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ চীনের কাছ থেকে অস্ত্র কিনতে শুরু করে, আর চীনের সহায়তায় বাংলাদেশের সাময়িক সক্ষমতা বাড়ানো হয়। জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণা প্রচলন করেন, যা ভারতীয় সমর্থিত বাঙালি জাতীয়তাবাদ থেকে ভিন্ন। এই দৃষ্টিভঙ্গি ভারতের সাংস্কৃতিক প্রভাবকে চ্যালেঞ্জ করে। জিয়াউর রহমান ফারাক্কা পানি সমস্যাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেন, যেমন ওআইসি ও জাতিসংঘে, যা ভারতের জন্য অস্বস্তিকর ছিল। জিয়াউর রহমান সার্কের ধারণা প্রস্তাব করেন, যা ভারতের আঞ্চলিক প্রভাবকে চ্যালেঞ্জ করে। ভারত প্রথমে এই উদ্যোগে অনাগ্রহ প্রকাশ করে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার ইতিহাসও রয়েছে, যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল ইত্যাদি। জিয়াউর রহমানের স্বাধীন পররাষ্ট্রনীতি এবং ভারতের প্রভাব থেকে সরে আসা রয়ের দৃষ্টিকোণ থেকে হুমকি হিসেবে বিবেচিত হয়। ভারতের ফার্স্ট লেডি অর্থাৎ শেখ হাসিনা 1981 সালের 17 মে শেখ হাসিনা দেশে ফেরার মাত্র 13 দিনের মাথায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। 1981 সালের 30 মে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু শুধু একটি হত্যাকাণ্ড ছিল না, এটি ছিল একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। ব্রিগেডিয়ার আমিনুল ইসলামকে একবার প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের কোন কোন খাতে কাজ করছে। তখন ব্রিগেডিয়ার আমিনুল ইসলাম বলেছিলেন, সঠিক প্রশ্ন হওয়া উচিত কোথায় কাজ করে না। আমার অভিজ্ঞতা বলছে বাংলাদেশে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে হস্তক্ষেপ করেনি। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক খাত তো বটেই, সেনাবাহিনী এমনকি ধর্মীয় অঙ্গনেও তাদের প্রভাব বিস্তার করেছে। এটা মানতে হবে, ভারত কখনো প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বকে পছন্দ করেনি, বিশেষ করে তার জাতীয়তাবাদী মতাদর্শ এবং ভারতীয় প্রভাব বলয়ের বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টাই ভারতীয় নীতি নির্ধারকদের ক্ষুব্ধ করে তোলে। এই কারণে প্রেসিডেন্ট জিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়। তবে শুধু জিয়াউর রহমানকেই নয়, তার বড় ছেলে জনাব তারেক রহমানকেও হত্যার চেষ্টা চালিয়েছিল 2001 সালে বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর দেশের নিরাপত্তা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে সক্রিয় উদ্যোগ নেওয়া হয়। জাতীয় পর্যায়ে অপরাধ দমনে ভয়ঙ্কর অপরাধীদেরকে একটি তালিকা তৈরি করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন, এই শীর্ষ অপরাধীদের ধরতে পুরস্কার ঘোষণা করতে হবে। সেই ঘোষিত 23 জন কুখ্যাত অপরাধীর মধ্যে সবার উপরে ছিল শ্রীমতী সুব্রত বাইন। জয়, সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে ডেকে পাঠান তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার এস.কে চক্রবর্তী। তখন থেকে মূলত এই 3 জনের ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং সেনা গোয়েন্দা MI মিলিটারি ইন্টেলিজেন্স এর সাথে সম্পর্ক শুরু হয়। সুব্রত ভারতীয় গোয়েন্দা সংস্থার পরামর্শে ও সহায়তায় আলী মোহাম্মদ নামে একটি ভারতীয় পাসপোর্ট তৈরি করে প্রথমে সিঙ্গাপুর এবং পরে চীনে গিয়ে থিতু হয়। সেখানেও সুব্রত বাইন রয়ের তত্ত্বাবধানেই ছিল। 2023 সালের ডিসেম্বর মাসে সুব্রত সাথে সাবেক অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল আহসান, মনিরুল ইসলাম ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একজন কর্মকর্তার সাথে দেখা করে এবং টার্গেট যুক্তরাজ্যে বসবাসরত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা অর্থাৎ জনাব তারেক রহমানকে বলে অবহিত করে। বাংলাদেশে এখন পর্যন্ত কতজন রয়ের এজেন্ট রয়েছে তার ধারণা নেই। শুধু রয় নয়, CIA এরও অনেক এজেন্ট রয়েছে। ভারতের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমান ছিলেন এক কঠোর প্রতিপক্ষ, যিনি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। সেই কারণে ভারতের শাসক গোষ্ঠী ও তাদের গোয়েন্দা সংস্থা তাকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়।